This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. বারের তাকে সাজানো ওই যে কাচের বোতলগুলো থাকে তার দিকে তাকালে সবচেয়ে সাধারণ দেখতে যে তরলটা চোখে পড়ে সেটা হলো ভডকা, মানে একেবারে জলের মতো স্বচ্ছ আর বর্ণহীন। একদম তাই। ককটেলের সাথে মেশানোর জন্য বা খুব দ্রুত পান করার জন্য তো এটা বেশ পরিচিত একটা নাম। হ্যাঁ, কিন্তু এই জলের মতো দেখতে সাধারণ তরলটা যে কোনো এক সময় চিকিৎসা বিজ্ঞানের একটা যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হতো, বা ধরুন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের ক্ষত পরিষ্কার করার ফার্স্ট এইড কিট ছিল, এটা শুনলে তো অবাক লাগারই কথা, তাই না? অবাক লাগার মতোই বিষয় বটে। আসলে আমরা ভডকার এই স্বচ্ছতা বা পরিষ্কার রূপটাকে তার সরলতা বলে ভুল করি। দেখে মনে হয় এর ভেতরে বোধহয় কোনো জটিলতাই নেই। ঠিক, কিন্তু আজ আমরা যে বইটার গভীরে গিয়ে আলোচনা করতে বসেছি, মৃন্ময় হালদারের লেখা ফ্রম গ্রেন টু গ্লাস, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ অ্যালকোহল, সেখানে তো একদম ভিন্ন একটা চিত্র ফুটে উঠেছে। হ্যাঁ, বইটার পাতা উল্টালে বোঝা যায় যে স্পিরিট বা অ্যালকোহল তৈরির দুনিয়ায় ভডকা হল প্রযুক্তিগতভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পানীয়। দার্শনিক দিক থেকে সবচেয়ে খাঁটি আর নিখুঁতভাবে তৈরি করা, আক্ষরিক অর্থেই সবচেয়ে কঠিন একটা স্পিরিট। হুইস্কি বা রামের মতো পানীয়গুলোর ক্ষেত্রে তো বয়সের একটা ব্যাপার থাকে বা বিভিন্ন উপাদানের মিশ্রণ থাকে, সেখানে ভডকা তৈরি করা সবচেয়ে কঠিন কেন হবে? কারণ অন্যান্য স্পিরিটের ক্ষেত্রে, যেমন ধরুন হুইস্কি বা ডার্ক রাম, সেখানে কাঠের ব্যারেলে নিজস্ব একটা প্রভাব থাকে। আপনি যদি গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ছোটখাটো কোনো ভুলও করেন, তবে কাঠের ব্যারেলে সেটা 10 বা 12 বছর রেখে দিলে কাঠের নিজস্ব কড়া গন্ধ আর স্বাদের কারণে সেই ভুলটা ঢাকা পড়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, ভুল ঢাকার একটা সুযোগ থাকে। ঠিক, কিন্তু ভডকার ক্ষেত্রে লুকোনোর কোনো জায়গাই নেই। এটা এতটাই নগ্ন এবং স্বচ্ছ যে উৎপাদনের যে কোনো ধাপে সামান্য ত্রুটি হলে তা সোজা গ্লাসে ধরা পড়ে যাবে। বাপরে, তার এটা কোনোভাবেই সাধারণ একটা পানীয় নয়? একদমই না। এই বইটিতে খুব চমৎকারভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে যে কিভাবে একটা সাধারণ কৃষি শস্য থেকে বিজ্ঞান আর শিল্পের নিখুঁত মেলবন্ধনে এই চরম বিশুদ্ধতায় পৌঁছানো যায়। এই বিশুদ্ধতার খোঁজে যাওয়ার আগে এর উৎপত্তির বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার বলে আমার মনে হয়। বইটিতে বলা হয়েছে ভদকার ইতিহাস মূলত পূর্ব ইউরোপে, বিশেষ করে রাশিয়া এবং পোল্যান্ডে নিহিত। হ্যাঁ, ওই অঞ্চলটা এর জন্মস্থান। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভদকা শব্দটা এসেছে স্লাভিক শব্দ ভোদা থেকে, যার অর্থ হল জল বা ছোট্ট জল। জল থেকে সরাসরি এমন একটা নাম, এর পেছনে কি শুধু দেখতে জলের মতো হওয়াটাই একমাত্র কারণ? দেখতে জলের মতো হওয়াটা একটা কারণ তো বটেই, তবে এর পেছনের ইতিহাসটা আসলে আরও গভীর। মধ্যযুগে যখন অ্যালকোহল ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া শুরু হয়, তখন এর মূল উদ্দেশ্য কিন্তু কোনো পানীয় বা নেশার বস্তু তৈরি করা ছিল না। তাই নাকি? তাহলে উদ্দেশ্যটা কি ছিল? সেই আমলের অ্যালকেমিস্ট বা রসায়নবিদরা চাইতেন যে কোনো বস্তুর একেবারে মূল নির্যাস বা আত্মাকে আলাদা করতে। তারা বিশ্বাস করতেন এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া তরল হল অ্যাকোয়া ভিটে বা ওয়াটার অফ লাইফ। ও আচ্ছা। হ্যাঁ, আর সেই ধারণা থেকেই পূর্ব ইউরোপে তৈরি হতে শুরু করে এই বিশেষ তরল, যাকে তারা আদর করে ডাকত ভোদা বা ছোট্ট জল। তার এটা আক্ষরিক অর্থেই ওষুধের মতো ব্যবহৃত হতো? কোথাও কেটে গেলে বা শরীর দুর্বল লাগলে মানুষ ভদকা ব্যবহার করত? ঠিক তাই। প্রাচীন চিকিৎসাবিদ্যায় এই উচ্চমাত্রার অ্যালকোহলের একটা বিশাল ভূমিকা ছিল, অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক হিসেবে। আচ্ছা। তাছাড়া পূর্ব ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে রাশিয়ার সেই হাড় কাঁপানো শীতে শরীরকে ভেতর থেকে গরম রাখতে আর সাময়িক শক্তি যোগাতে এটা ব্যবহৃত হতো। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই নিরাময়কারী তরল খুব দ্রুত ল্যাবরেটরি বা ওষুধের বাক্স থেকে বেরিয়ে সাধারণ মানুষের সামাজিক জীবনের অংশ হয়ে ওঠে। এটা কিভাবে ঘটল? কারণটা লুকিয়ে আছে এর উপাদানের সহজলভ্যতার মধ্যে। শীতপ্রধান দেশগুলোতে আঙুর চাষ করা প্রায় অসম্ভব, তাই ওয়াইন বা ব্র্যান্ডি তৈরি করা তাদের পক্ষে বেশ কঠিন ছিল। হ্যাঁ, আবহাওয়া একটা বড় ফ্যাক্টর বটে। একদম। কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে গম, রাই বা আলুর মতো শস্য এবং সবজি ছিল।
যখন তারা বুঝতে পারল যে এই উদ্বৃত্ত কৃষিজাত পণ্যগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দীর্ঘস্থায়ী এবং উচ্চ ক্যালোরিযুক্ত একটা পানীয়তে রূপান্তর করা যায়, তখন তারা ভদকা বানানো শুরু করলো। হ্যাঁ, তখন এটা প্রতিটি গ্রামের বা প্রতিটি বাড়ির একটা সাধারণ অভ্যাসে পরিণত হলো। রাশিয়ায় এটা সামাজিকতার একটা মাধ্যম হয়ে দাঁড়ালো, আর পোল্যান্ডে এটা পরিণত হলো আস্ত একটা জাতীয় গর্বে। এই উপাদানগুলোর কথায় যখন আসা হলো, তখন এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় একটা অংশে নজর দেয়া যাক। এখানে বলা হয়েছে যে ভদকা প্রায় যে কোনো ফার্মেন্টেবল কৃষিজাত পণ্য থেকেই তৈরি করা যায়। গম, রাই, ভুট্টা, বার্লি, এমনকি আলু, আঙুর বা সুগার বিট দিয়েও নাকি ভদকা হয়। হ্যাঁ, যেগুলোতে শ্বেতসার বা চিনি আছে তার প্রায় সবকিছু দিয়েই তৈরি করা সম্ভব। কিন্তু ভদকা তো শেষ পর্যন্ত সেই বর্ণহীন বা স্বাধীন একটা স্পিরিট হওয়ার কথা। তাহলে শুরুতে আলু ব্যবহার করা হলো নাকি গম? তাতে কি সত্যি কোনো পার্থক্য তৈরি হয়? এখানেই আমাদের স্বাদ বা টেস্ট নিয়ে প্রচলিত ধারণাটা একটু বদলাতে হবে। পানীয়র ক্ষেত্রে আমরা সবসময় শুধু জিভের স্বাদের কথা ভাবি, হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এক্সপার্টরা স্বাদ থেকে অনেক বেশি গুরুত্ব দেন মাউথফিল বা মুখের ভেতরের অনুভূতির উপর। একটা তরল গলার ভেতর দিয়ে নামার সময় কেমন অনুভূতি তৈরি করছে, তার ঘনত্ব কেমন, এটাই স্পিরিটের আসল চরিত্র নির্ধারণ করে। একটু ভেঙে বলা যাক। ধরুন গম দিয়ে তৈরি ভদকা আর আলু দিয়ে তৈরি ভদকা, এই দুটোর মাউথফিলে ঠিক কী পার্থক্য থাকবে? অনেক বড় পার্থক্য থাকবে। আপনি যখন গম ব্যবহার করছেন তখন গমের স্টার্চ বা শ্বেতসারের আণবিক গঠন একরকম হয়। আচ্ছা। ডিস্টিলেশনের পরও গমের ভডকায় একটা খুব হালকা, নরম এবং সূক্ষ্ম মিষ্টি ভাব থেকে যায়। অন্যদিকে আলু কিন্তু কোনো শস্য নয়, এটা একটা কন্দ বা টিউবার। মাটির নিচে এটা শক্তি সঞ্চয় করে রাখে। হ্যাঁ, আলুর গঠন তো গমের চেয়ে আলাদা হবেই। ঠিক, আলুর স্টার্চের গঠন অনেক বেশি জটিল। ফলে আলু থেকে যখন স্পিরিট তৈরি হয় তখন তা অনেক বেশি ভারী এবং ক্রিমি একটা টেক্সচার দেয়। এটা খাওয়ার সময় মনে হবে যেন তরলটি জিভের ওপর একটা মখমলের মতো আস্তরণ তৈরি করছে। বিষয়টা অনেকটা রুটি তৈরির মতো মনে হচ্ছে, তাই না? গমের আটা দিয়ে রুটি বানালে একরকম হয়, আবার ভুট্টার আটা দিয়ে বানালে তার টেক্সচার সম্পূর্ণ আলাদা হয়ে যায়। একদম নিখুঁত একটা তুলনা দিয়েছেন। রাই দিয়ে তৈরি ভোদকা আবার আরও আলাদা। রায়ের মধ্যে প্রাকৃতিকভাবেই একটা স্পাইসি বা মশলাদার ঝাঁজ থাকে। আচ্ছা, মানে রাই ভদকাতে একটু স্পাইসি ভাব পাওয়া যাবে? হ্যাঁ, রাই ভদকা পান করলে গলার কাছে একটা খুব সুন্দর, সাহসী এবং হালকা ঝাঁঝালো ফিনিশ পাওয়া যায়। আবার আঙুর ব্যবহার করলে সেই স্পিরিটের মধ্যে প্রাকৃতিকভাবেই ফলের মতো একটা সতেজতা বা ফ্রুটি নোট চলে আসে। অবিশ্বাস্য। তার মানে কাঁচামাল শুধু অ্যালকোহল তৈরি জ্বালানি নয়, এটা পুরো পানীয়টির ডিএনএ বা নিজস্বতা নির্ধারণ করে দিচ্ছে। একদম তাই। এবার এই ডিএনএ থেকে চূড়ান্ত পানীয় তৈরির বিজ্ঞানটায় ঢোকা যাক। গমের দানা বা আলু থেকে একেবারে স্বচ্ছ তরলে পৌঁছানোর জন্য বইটিতে বেশ কয়েকটা নির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপটি হলো মিলিং এবং কুকিং। হ্যাঁ, এটাই প্রথম কাজ। এখানে শস্যগুলোকে গুঁড়িয়ে জলের সাথে মিশিয়ে উত্তাপ দেওয়া হয়। এর বৈজ্ঞানিক কারণ হিসেবে বলা হয়েছে শস্যের ভেতরের স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে চিনিতে রূপান্তর করা। কিন্তু স্টার্চ তো সরাসরি অ্যালকোহলে পরিণত হতে পারে, তাই না? না, না, পারে না। আর এটাই হলো ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অ্যালকোহল তৈরির মূল কারিগর হলো ইস্ট, যা আসলে এক ধরনের এককোষী ছত্রাক। হ্যাঁ, ইস্টের কথা তো আমরা বেকিংয়ের ক্ষেত্রেও শুনি। ঠিক, ইস্ট জীবিত প্রাণীর মতোই আচরণ করে, তার খাবার প্রয়োজন হয়। কিন্তু ইস্ট স্টার্চের বড় বড় আণবিক শৃঙ্খল বা চেনগুলো সরাসরি হজম করতে পারে না। ইস্টের দরকার একেবারে সরল চিনি। মানে আপনি বলতে চাইছেন উত্তাপ দিয়ে আমরা স্টার্চের সেই জটিল আণবিক শৃঙ্খলগুলোকে ভেঙে ইস্টের খাওয়ার উপযোগী সরল চিনিতে পরিণত করছি। ঠিক তাই। এই চিনিযুক্ত তরলটিকে যখন ইস্টের সাথে মিশিয়ে 2 থেকে 5 দিন রেখে দেওয়া হয়, তখনই শুরু হয় দ্বিতীয় ধাপ, মানে ফার্মেন্টেশন। আচ্ছা। ইস্ট তখন এই চিনিকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং উপজাত বা বাই প্রোডাক্ট হিসাবে ইথানল, মানে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই প্রক্রিয়ার পর যে ঘোলাটে কিছুটা দুর্গন্ধযুক্ত তরলটি তৈরি হয় তাকে ডিস্টিলারির ভাষায় বলা হয় ওয়াশ। ওয়াশ। এটার মধ্যে অ্যালকোহল কতটা থাকে? এই ওয়াশে সাধারণত 6 থেকে 10% অ্যালকোহল থাকে। এটা অনেকটা সাধারণ বিয়ারের মতো একটা পর্যায়। কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভডকার বোতলে তো অ্যালকোহলের পরিমাণ থাকে 40% বা তারও বেশি।
এই 6 থেকে 10% ঘোলাটে বিয়ারের মতো তরল থেকে রাতারাতি 40% স্ফটিক স্বচ্ছ ভডকায় পৌঁছানোর প্রক্রিয়াটাই তো তাহলে ডিস্টিলেশন বা পাতন। হ্যাঁ, আর এটা বিজ্ঞান ও শিল্পের এক চূড়ান্ত নিদর্শন। ডিস্টিলেশন মূলত বাষ্পীভবন এবং ঘনীভবনের একটা খেলা। এটা কাজ করে একটা খুব সাধারণ বৈজ্ঞানিক সূত্রের উপর। কি সূত্র সেটা? সূত্রটা হলো ভিন্ন ভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বা ফোটার তাপমাত্রা ভিন্ন হয়। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যালকোহল অনেক আগেই প্রায় 78.3 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়। এর মানে হলো আমরা যদি ওই ওয়াশ বা মিশ্রণটিকে 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে ধরুন 80 ডিগ্রি সেলসিয়াসে গরম করি, তাহলে জল জলই থেকে যাবে, কিন্তু অ্যালকোহল বাষ্প হয়ে উপরে উঠে যাবে। একেবারে নিখুঁত বলেছেন। সেই অ্যালকোহলের বাষ্পটিকে নলের মাধ্যমে সরিয়ে নিয়ে আবার ঠান্ডা করলেই তা পুনরায় তরলে পরিণত হয়, আর এভাবেই জল থেকে অ্যালকোহলকে আলাদা করা হয়। বাহ, বিজ্ঞানটা তো বেশ সোজা। সোজা মনে হলেও সমস্যা আছে। এই প্রথমবার ডিস্টিল করার পর যে তরলটি পাওয়া যায় তা মোটেও খাওয়ার যোগ্য থাকে না। কেন? অ্যালকোহল তো আলাদা হয়েই গেল। কারণ ফার্মেন্টেশনের সময় ইস্ট শুধু ইথানলই তৈরি করে না, সাথে আরও অনেক অবাঞ্ছিত এবং ক্ষতিকর রাসায়নিক উপাদানও তৈরি করে, যাকে বলা হয় কনজেনারাস। আচ্ছা, এই কনজেনারাস জিনিসটা কি? এর মধ্যে মিথানলের মতো বিষাক্ত উপাদানও থাকে, যা খুব দ্রুত বাষ্প হয়ে যায়। তার মানে প্রথম ধাপে উঠে আসা বাষ্পের মধ্যে বিশুদ্ধ অ্যালকোহলের সাথে এই ক্ষতিকর উপাদানগুলোও মিশে থাকে, যে কারণে বইটিতে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ভডকা সাধারণত 3 বার এবং প্রিমিয়াম ভডকা 5 থেকে 7। This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. বার ডিস্টিল করা হয়। এই বারবার ডিস্টিল করার পেছনের মূল উদ্দেশ্য কি? এই ক্ষতিকর উপাদানগুলোকে পুরোপুরি ছেঁটে ফেলা। হ্যাঁ, শুধু ক্ষতিকর উপাদান নয়, এমন অনেক উপাদান থাকে যা স্বাদে তিক্ততা বা গন্ধ তৈরি করে। ডিস্টিলাররা এই বাষ্পীভবন প্রক্রিয়াটিকে 3টি অংশে ভাগ করেন: হেডস, হার্টস এবং টেলস। আচ্ছা, এই 3টে অংশের কাজ কি? হেডস হলো সেই অংশ যা সবার আগে বাষ্প হয়, আর এতেই ওই বিষাক্ত মিথানল থাকে। টেলস হলো শেষ অংশ, যা ভারী এবং দুর্গন্ধযুক্ত। আর মাঝখানের যে অংশটি, যাকে বলা হয় হার্টস, সেটিই হলো একেবারে বিশুদ্ধ এবং নিখুঁত ইথানল। বুঝতে পেরেছি, মানে হার্টসটাই হলো আসল ভডকা। একদম। যত বেশিবার ডিস্টিলেশন হবে স্পিরিট থেকে, তত নিখুঁতভাবে এই হেডস এবং টেলস আলাদা করা সম্ভব হবে। প্রতিটি চক্রে স্পিরিট আরও বেশি পরিষ্কার, মসৃণ এবং নিখুঁত হতে থাকে। এটা যেন তাপের মাধ্যমে অশুদ্ধিকে পুড়িয়ে ফেলা, চরম বিশুদ্ধতায় পৌঁছানোর একটা অবিরাম দার্শনিক প্রক্রিয়া। এই 5 বা 7 বারের ডিস্টিলেশন প্রক্রিয়া শোনার পর মনে হচ্ছে তরলটি নিশ্চয়ই এখন শতভাগ বিশুদ্ধ, কিন্তু বইটিতে এরপরও ফিল্ট্রেশন বা পরিস্রাবণ নামে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে এই চরম শুদ্ধতা পাওয়ার পরও এটিকে আরও মসৃণ করতে চারকোল বা কাঠ কয়লা দিয়ে ফিল্টার করা হয়। হ্যাঁ, ফিল্ট্রেশন ভডকার একটা বিশাল অংশ। এমনকি কোনো প্রিমিয়াম ব্র্যান্ড কোয়ার্টজ স্যান্ড বা সিলভার, এমনকি প্ল্যাটিনামও ব্যবহার করে। কাঠকয়লা কিভাবে একটা স্পিরিটকে পরিষ্কার করতে পারে? চারকোলের ব্যবহার ভডকাটেল্পের অন্যতম বড় একটা আবিষ্কার। আমরা কিন্তু সাধারণ কাঠকয়লার কথা বলছি না, এটা হলো অ্যাক্টিভেটেড কার্কোল বা সক্রিয় কার্বন। আচ্ছা, এই অ্যাক্টিভেটেড কার্কোলের বিশেষত্ব কি? মাইক্রোস্কোপের নিচে দেখলে বোঝা যাবে এই চারকোলগুলো মূলত অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত স্পঞ্জের মতো। স্পিরিট যখন এই চারকোলের স্তরের ভেতর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়, তখন স্পিরিটে রয়ে যাওয়া একদম সূক্ষ্মতম অবাঞ্ছিত উপাদান বা কনজেনারাস এই ছিদ্রগুলোতে আটকে যায়। মানে স্পঞ্জের মতো শুষে নেয়। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাডসর্পশন। আর সিলভার বা প্ল্যাটিনাম ব্যবহারের বিষয়টা, এটা কি শুধুই বোতলের দাম বাড়ানোর জন্য একটা মার্কেটিং কৌশল, নাকি এর পেছনেও কোনো বিজ্ঞান আছে? মার্কেটিংয়ের একটা বিষয় তো অবশ্যই থাকে, তবে সিলভার বা প্ল্যাটিনাম রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় ধাতু এবং এদের পৃষ্ঠতল বা সারফেস এরিয়া অনেক বেশি।
এগুলো স্পিরিটের সাথে কোনো বিক্রিয়া না করেই অতি সূক্ষ্ম স্তরের পরিস্রাবণ নিশ্চিত করে। তার মানে ব্র্যান্ডগুলো নিজেদের আলাদা প্রমাণ করার জন্য এসব করছে। হ্যাঁ, এটা মূলত সেই ব্র্যান্ডগুলোর চূড়ান্ত বিশুদ্ধতা অর্জন আর নিজেদের অন্যদের থেকে আলাদা প্রমাণ করার একটা মরিয়া চেষ্টা। এই সমস্ত জটিল প্রক্রিয়ার পর আসে ম্যাচুরেশন বা বয়স বাড়ানোর বিষয়টি। আর এখানেই ভডকা অন্য সব বিখ্যাত স্পিরিট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমরা জানি হুইস্কি, স্কচ বা ডার্ক রাম কাঠের ব্যারেলে বছরের পর বছর, ধরুন 12 বছর, 18 বছর, এমনকি 25 বছর ধরে রাখার জন্য চরম গর্ববোধ করে। ঠিক। কিন্তু ভডকার ক্ষেত্রে কোনো বয়স বাড়ানো হয় না। একে কাঠের ব্যারেলে না রেখে সরাসরি স্টেনলেস স্টিল ট্যাঙ্কে রাখা হয়। ভডকা কেন বয়স বাড়াতে চায় না, কেন এটা চিরতরুণ বা ফরএভার ইয়ং থাকতে চায়? এটা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর এবং দার্শনিক একটা দিক। অন্যান্য স্পিরিট কাঠের ব্যারেলে রাখা হয় কারণ তারা চায় কাঠের ভেতর থেকে রং, ভ্যানিলা, ক্যারামেল বা ট্যানিনের স্বাদ আর একটা নির্দিষ্ট জটিল চরিত্র স্পিরিটের মধ্যে প্রবেশ করুক। হ্যাঁ, হুইস্কির ওই সুন্দর সোনালি রংটা তো কাঠ থেকেই আসে। একদম। তারা অনেকটা কাঠের আশ্রয়ে নিজেদের নতুন একটা চরিত্র তৈরি করে। কিন্তু ভডকার মূল দর্শনই হল ফ্রেশনেস এবং ক্লিয়ারনেস। ভডকা চায় তার নিজস্ব উৎপত্তির, মানে সেই মূল শস্যের যে সূক্ষ্মতা আর ডিস্টিলেশনের যে চূড়ান্ত বিশুদ্ধতা, ঠিক সেটাই অবিকৃত রাখতে। আচ্ছা, অর্থাৎ কাঠের স্বাদ দিয়ে এর নিজস্ব চরিত্রকে ঢেকে দেওয়া ভডকার দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু তাহলে স্টেনলেস স্টিল ট্যাঙ্কে কিছুদিন বিশ্রাম নেওয়ার প্রয়োজন কি? ডিস্টিলেশনের পর সরাসরি বোতলেই ভরে ফেলা যায়? সরাসরি বোতলে ভরা যায় না, কারণ ডিস্টিলেশনের পর স্পিরিটের অ্যালকোহল স্ট্রেংথ থাকে প্রায় 95% কাছাকাছি। 95%? বাপরে, এটা তো পান করলে গলা জ্বলে যাবে। হ্যাঁ, এই অবস্থায় এটা পান করা প্রায় অসম্ভব। একে পানের উপযোগী করার জন্য একেবারে বিশুদ্ধ জল মিশিয়ে এর অ্যালকোহল স্ট্রেংথ কমানো হয়, যাকে বলে ডাইলিউশন। সাধারণত এই স্ট্রেংথ কমিয়ে 40% ABV-তে আনা হয়। একটু থামুন, এই এবিভি বা অ্যালকোহল বাই ভলিউম বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। 40% এবিভি বলতে কি বোঝায়? যে বোতলের তরলটির 40% হচ্ছে বিশুদ্ধ অ্যালকোহল। একদম ঠিক। বোতলের 40% হল বিশুদ্ধ অ্যালকোহল, আর বাকি 60%ই হল জল। আর ঠিক এই কারণেই ভডকা তৈরিতে জলের বিশুদ্ধতা চরম মাত্রায় গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুঝতে পারছি জলের ভূমিকাটা কতটা বড়। হ্যাঁ, ডিস্টিলাররা এই জল মেশানোর পর তরলটিকে স্টেইনলেস স্টিল ট্যাঙ্কে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য বিশ্রামে রাখেন। এই বিশ্রামের সময় অ্যালকোহল এবং জলের অণুগুলো একে অপরের সাথে রাসায়নিকভাবে খুব সুন্দরভাবে মিশে যায় বা আবদ্ধ হয়। মানে নিজেদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। ঠিক তাই। এর ফলে পানীয়ের ভেতরে থাকা অ্যালকোহলের কড়া ভাবটা কমে আসে এবং তা অনেক বেশি মসৃণ হয়। স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয় কারণ এটা রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয়। এটা স্পিরিটের সাথে কোনো বিক্রিয়া করে না। এটা স্পিরিটকে ঠিক তেমনভাবেই ধরে রাখে যেমনটি সে ছিল, অপরিবর্তিত, সতেজ এবং খাঁটি। এই বিশুদ্ধতার দর্শন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রূপ নিয়েছে, যা ভডকাকে শুধু একটা পানীয় নয়, বরং আধুনিক সংস্কৃতির একটা বিশ্বব্যাপী প্রতীকে পরিণত করেছে। বইটিতে বিভিন্ন দেশের নিজস্ব স্টাইলের খুব চমৎকার কিছু ধরন তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এক এক দেশের স্টাইল এক এক রকম। যেমন ধরুন, পোল্যান্ডের ভডকা অত্যন্ত প্রামাণিক এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। সেখানে এটা জাতীয় গর্বের বিষয়। রাশিয়ার ভডকা হল তাদের ইতিহাসের মতোই স্ট্রং এবং ট্রেডিশনাল। সুইডেন আবার সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। তাদের ভডকা ভীষণ ক্লিন, আধুনিক এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। একদম তাই। ফ্রান্স এবং আমেরিকার স্টাইলও কিন্তু খুব আগ্রহোদ্দীপক। ফ্রান্স মূলত তাদের ওয়াইন এবং কনিয়াকের জন্য বিখ্যাত। কিন্তু তারা যখন ভডকা তৈরি শুরু করল, তারা গমের পাশাপাশি তাদের বিখ্যাত আঙুর ব্যবহার করল। আঙুরের ভডকা, এটা তো বেশ অভিনব। হ্যাঁ, ফলে ফ্রেঞ্চ ভডকা অনেক বেশি মার্জিত এবং হালকা ফ্রুটি বা ফলের সতেজতা বহন করে। অন্যদিকে আমেরিকা ভডকা দুনিয়ায় অনেকটা নতুন হলেও তারা প্রচণ্ড উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছে। একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসে। অনেকেই তো বলে ভডকার কোনো স্বাদ নেই, এটা একেবারে স্বাদহীন এবং গন্ধহীন একটা নিউট্রাল স্পিরিট। কিন্তু এই নিউট্রাল স্পিরিটের মধ্যেও কি সত্যিই লুকানো চরিত্র থাকে?
এই স্বাধীন হওয়ার বিষয়টা ভডকা নিয়ে সবচেয়ে বড় আর সবচেয়ে প্রচলিত একটা ভুল ধারণা। অনেকেই মনে করেন নিউট্রাল মানেই এর নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাস্তবে ভডকা সম্পূর্ণ স্বাধীন হতে পারে না। বইটির লেখক একটা ভালো ভডকা চেনার বেশ কিছু উপায়ের কথা বলেছেন, যেখানে কাঁচামাল, ডিস্টিলেশনের সংখ্যা, পরিস্রাবণ বা ফিল্ট্রেশন আর ব্র্যান্ড ট্রান্সপারেন্সির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সাধারণ কেউ যদি শুধু পান করে বুঝতে চায় যে ভডকাটি ভালো কিনা, তাহলে তাকে ঠিক কি খুঁজতে হবে? আপনি যখন একটা সত্যি ভালো প্রিমিয়াম ভডকা পান করবেন, আপনার প্রথম খেয়াল করা উচিত এর টেক্সচার বা ঘনত্বের দিকে। সেই মাউথফিলের বিষয়টা? হ্যাঁ, একদম। গলায় ঢালার সময়ে এটা কি রুক্ষ লাগছে, নাকি অত্যন্ত মসৃণভাবে নেমে যাচ্ছে? সস্তা স্পিরিটে অ্যালকোহলের একটা কড়া জ্বলুনি বা বার্ন থাকে, যা গলা জ্বালিয়ে দেয়। হ্যাঁ, এটা অনেকেই হয়তো অনুভব করেছেন। কিন্তু একটা প্রিমিয়াম ভডকায় সেই জ্বলুনি থাকবে না, বরং সেখানে একটা উষ্ণতা বা ওয়ার্মথ তৈরি হবে। এরপর আসে এর ফিনিশ। শস্য থেকে আসা একটা খুব সূক্ষ্ম মিষ্টতা হয়তো মুখের ভেতর রয়ে যাবে, কিন্তু ফিনিশটা হবে একেবারে ক্লিন। মুখে কোনো বাজে বা তিক্ত আফটার টেস্ট রেখে যাবে না। আচ্ছা, এটা একটা দারুণ টিপস। আর আপনি যে ট্রান্সপারেন্সির কথা বললেন, সেটাও খুব জরুরি। কোনো ব্র্যান্ড যদি তাদের উৎপাদন প্রক্রিয়া, কাঁচামাল এবং ফিল্ট্রেশন নিয়ে খোলাখুলি কথা না বলে, তবে বুঝতে হবে সেখানে মানের ঘাটতি থাকতে পারে। তার মানে দাঁড়াচ্ছে ভডকা উচ্চস্বরে কিছু বলে না, এটা ফিস ফিস করে কথা বলে। এটা ভারসাম্য, পিওরিটি এবং প্রেসিশনের এক চূড়ান্ত প্রতীক। একদম ঠিক বলেছেন। বাইরে থেকে দেখলে এটাকে জলের মতো অত্যন্ত সরল তরল মনে হতে পারে, কিন্তু এতক্ষণের আলোচনায় এটা পরিষ্কার যে প্রতিটা বোতলের পেছনে লুকিয়ে থাকে যত্ন সহকারে নির্বাচিত শস্য বা কন্দ, নিখুঁতভাবে নিয়ন্ত্রিত তাপমাত্রার বিজ্ঞান, একেবারে বিশুদ্ধ জলের উৎস আর মাস্টার ডিস্টিলারদের অত্যন্ত দক্ষ কারিগরি। ঠিক তাই। ভডকার আবেদন এর আড়ম্বরহীনতা এবং নিখুঁত হওয়ার অদম্য চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে। মৃন্ময় হালদারের বইয়ের সেই অসামান্য উক্তিটি এক্ষেত্রে একেবারে জুৎসই। তিনি লিখেছেন, ভডকার নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক গল্প, শস্যের, জলের, আগুনের এবং নিখুঁত পিওরিটির অবিরাম অনুসন্ধানের। সত্যি এক অসাধারণ অনুসন্ধান। একটা শস্যদানা থেকে শুরু করে চরম বিশুদ্ধতায় পৌঁছানোর এই যাত্রা শুধু বিজ্ঞানের নয়, এটা মানুষের অধ্যাবসায়েরও গল্প। না, একমত না হয়ে উপায় নেই। কিন্তু ভাবুন তো, ভডকার চূড়ান্ত লক্ষ্য যদি হয় সব ধরনের ভেজাল বা খাদ দূর করে ফিল্ট্রেশনের পর ফিল্ট্রেশন করে চরম বিশুদ্ধতায় পৌঁছনো, তবে কি বিশ্বের সবচেয়ে নিখুঁত ভডকার স্বাদ হবে একেবারে শূন্যের মতো? নাকি হাজারো পরিশুদ্ধির পরও সেটা সেই মাটির সবচেয়ে খাঁটি স্বাদের প্রতিনিধিত্ব করবে যেখান থেকে এর জন্ম হয়েছিল? চরম শূন্যতা নাকি শেকড়ের চূড়ান্ত নির্যাস? পরের বার একটা স্বচ্ছ কাচের গ্লাসের দিকে তাকানোর সময় এই প্রশ্নটা একবার ভেবে দেখবেন।